আসসালামু আলাইকুম। আজকের খবর বিডির নির্বাচন কেন্দ্রিক আমাদের আয়োজন জনতার ইশতেহারে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গাজী সালাউদ্দিন সাহেব। জনগণের স্বার্থে জনতার ইশতেহারে কথা বলতে এবং সময় দিতে রাজি হয়েছেন, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আমরা এখন কথা বলবো গাজী সালাউদ্দিন সাহেবের সাথে নির্বাচন এবং গণঅভ্যুত্থান পরবর্তী এবং পূর্ববর্তী সময়ের সার্বিক বিষয় নিয়ে। তো গাজী সালাউদ্দিন সাহেব, কেমন আছেন আপনি? ধন্যবাদ। আজকের খবর বিডি.কম জি, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জনতার ইশতেহারের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা জানি আপনি আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো একটি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এবং তৎকালীন সময়ে আমরা যতটুকু জানি যে আপনি টঙ্গীর স্বনামধন্য একটি স্কুলে পড়েছেন এবং ভালো স্টুডেন্ট ছিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই তথাকথিত রাজনীতির মধ্যে না এসে এবং রাজনীতির এই ঝুঁকিপূর্ণ পেশায় না এসে আপনি অন্য পেশায় গেলে তো পারতেন, কেন রাজনীতিতে আসলেন? ধন্যবাদ আপনাকে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে দেশ রক্ষার আহ্বান এসেছিল, যখন দেশ এবং এই জাতি তৎকালীন যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের দিক নির্দেশনায় সম্পূর্ণ হতাশায় নিমজ্জিত ছিল এবং কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সারা বাংলাদেশ থেকে তরুণ যুবকরা যেভাবে দেশের স্বাধীনতার জন্য অংশগ্রহণ করে জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল, সেই আহ্বানে সাড়া দিয়ে আমার বাবা গাজী আব্দুল লতিফ তখন দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি মনে করি যে যে স্পিরিট থেকে আমার বাবা সহ সারা বাংলাদেশের তরুণরা যুবকরা দেশ স্বাধীনতার জন্য 1971 সালে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্পিরিট সেটা কে ধারণ করেই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেশ গঠন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসের নেতৃত্ব, সেইটিকে আমি মনে লালন করেছি ছোট থেকেই। সেই ধারণা এবং সেই বদ্ধমূল ধারণা থেকেই আমি পরবর্তীতে যখন লেখাপড়া শেষ পর্যায়ে, তখন আমি মনে করলাম যে না, দেশ গঠনে তরুণদের যুবকদের অবশ্যই এগিয়ে আসা উচিত। সেই ধারণা থেকেই আসলে পরবর্তীতে আমার রাজনীতিতে আসা, এবং আমি ছাত্রদল থেকেই, টঙ্গী কলেজ থেকে যখন ছাত্রদল থেকেই আমার রাজনীতির পথ চলা শুরু। ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল কোনটি এবং কিভাবে তা অতিক্রম করেছেন? আসলে আমাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ বলতে কিছু ছিল না। আমরা যেহেতু আমরা রাজনৈতিক কর্মী, আপনারা জানেন বিগত 17 বছর এই বাংলাদেশের জনগণের উপর একটি জগদ্দল পাথরের মতন একটি ফ্যাসিস্ট এবং একটি স্বৈরাচারী সরকার তাদের ঘাড়ের উপরে, আমাদের ঘাড়ের উপরে বসেছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের এই জনগণকে সাথে নিয়ে যে চ্যালেঞ্জ ছিল এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে একটি, দেখেন আপনারা রাতের ভোট দিনে হয়েছে, কখনো 154টি সিট বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছে। এই যে গণতন্ত্রের কবর রচনা করেছিল বিগত সরকার, এই কবর থেকে গণতন্ত্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরে আনাই ছিল আসলে আমাদের মূল টার্গেট। তো সেদিক দিয়ে ইনশাল্লাহ দেশের জনগণকে সাথে নিয়ে এবং সর্বশেষ জুলাইয়ের এই 24-এর অভ্যুত্থান আন্দোলনের মাধ্যমে সেটি উদ্ধার করা হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বর্তমান গাজীপুর 6 আসন, সাবেক 2 আসন ছিল। নব গঠিত গাজীপুর 6 আসনে সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে 3টি সমস্যা আপনি কি মনে করেন? 3টি কি সমস্যা, এবং নির্বাচিত হলে আপনি প্রথম 100 দিনের মধ্যে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য
কোন সমস্যাগুলোকে অগ্রাধিকার দিবেন? গাজীপুর, নবগঠিত গাজীপুর 6 আসন একটি শিল্পাঞ্চল এলাকা, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা এবং পুবাইল থানার 39 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। আমরা সকলেই সেটি জানা। এই আসনটিতে শিল্পাঞ্চল হওয়ায় সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন ধরনের লোকের এখানে, অর্থাৎ শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে এটা পরিচিত। সেই হিসাবে আমি মনে করি যে এই এলাকা প্রচুর ঘনবসতিপূর্ণ একটি এলাকা। প্রথম সমস্যা যদি আমি মনে করি তাহলে সেটা হচ্ছে বেকারত্ব। দ্বিতীয় সমস্যা যদি মনে করি তাহলে সেটা হচ্ছে ছিনতাই এবং মাদক। এবং তৃতীয় সমস্যা হচ্ছে বিগত সরকারের অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ যেটি ফ্লাইওভার করেছে। আপনারা খেয়াল করবেন, এই ফ্লাইওভার এটি ছিল টঙ্গীর জনগণের জন্য একটি অভিশাপ, এবং এই অভিশাপের কারণে আমাদের প্রচুর যানজটের শিকার আমরা টঙ্গী সহ এবং উত্তরাঞ্চলের যে কয়টি জেলা রয়েছে প্রায় 30-এর অধিক, সকলেই এই যানজটে নাকাল। এবং পাশাপাশি এই অপরিকল্পিত নগরায়নের জন্য টঙ্গীতে যে সমস্ত বড় বড় স্কুল কলেজগুলো রয়েছে, টঙ্গী সরকারি কলেজ, শফিউদ্দিন সরকারি একাডেমি, পাইলট সহ অন্যান্য স্কুলের ছাত্রীরা, শিক্ষার্থীরা প্রায় দেখবেন আপনার দুর্ঘটনার শিকার হয়। তাই আমি মনে করি যে এই 3টি সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আপনি নির্বাচিত যদি হন, এবং আমি মনে করি যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে অবশ্যই এখানে যাকে নমিনেশন দেওয়া হবে, আমাকে দেওয়া হোক বা অন্য কাউকে দেওয়া হোক, তারা এই সমস্যাগুলোকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে থেকে আসা সাধারণ কর্মীদের অসংখ্য অভিযোগের কারণ আছে, এবং তারা অভিযোগ করে থাকেন যে তারা বিগত সময় আন্দোলন করার পরেও আন্দোলনে তারা সক্রিয় ভূমিকায় ছিলেন, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না দলের নেতাদের কাছ থেকে। আপনি যেহেতু একটি বিএনপির মাদার সংগঠনের দায়িত্বশীল জায়গায় আছেন, সেক্ষেত্রে কর্মীদের এই মূল্যায়ন না পাওয়ার কারণটি কি মনে করেন এবং তাদের জন্য কি বলবেন? এই ক্ষেত্রে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, মিছিলের শেষের ছেলেটিও তার দলীয় পরিচয় পাবে এবং সে গর্ব করে বলতে পারবে যে আমি অমুক সংগঠনের একজন কর্মী বা সদস্য। আর আপনি যেটা বলছেন যে মূল্যায়ন, আসলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বা বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখানে দলের নেতা কর্মীদের মূল্যায়নের আলাদা করে কোনো বিষয় আমি দেখি না। কারণ আমাদের টার্গেট হচ্ছে, দেশনায়ক জনাব তারেক রহমানের টার্গেট হচ্ছে দেশের জনগণ, দেশের সামষ্টিক জনগণের যে উন্নয়ন, দেশের সামষ্টিক জনগণের যে বেকারত্ব দূরীকরণ অথবা অন্যান্য সমস্যার দূরীকরণ, সেটি হলেই আমি মনে করি যে আমরা তো আমাদের দলের নেতা কর্মীরা তো নিশ্চয়ই এই দেশের জনগণের ভিতরেই, তাহলে সেই ক্ষেত্রে তাদেরও উন্নয়ন হবে বলে আমি মনে করছি এবং তাদেরও মূল্যায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই। গাজীপুর একটি শিল্প এলাকা হওয়ার কারণে এখানে আপনি ইতিমধ্যে বলেছেন বেকারত্ব একটি সমস্যার কথা বলেছেন, কিন্তু নারী অধিকার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে এই যুব সমাজের জন্য কি করা যেতে পারে এবং এই সমস্যার সমাধানের জন্য কি করবেন আপনি যদি নির্বাচিত হন? জি, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি মনে করি যে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারী জনসংখ্যা। অতএব নারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন সেটি আশা করা যায় না, এবং এই জিনিসটি সর্বপ্রথম অনুভব করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ক্ষেত্রে তিনি সর্বপ্রথম বাংলাদেশের গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠা করেন এবং নারীর ক্ষমতায়ন অথবা নারীদের যে হাত, সেই হাতকে কর্মীর হাত হিসেবে সৃষ্টি করার জন্য তিনি গার্মেন্টস সেক্টরে এই নারীদেরকে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি করে দেন। তো অবশ্যই নারীদের ক্ষমতায়ন অথবা নারীদেরকে কর্মী বান্ধব হিসেবে আরো সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদের দল বিএনপি 31 দফার ভিতরে সুনির্দিষ্ট আকারে আপনার কর্মসূচি দিয়েছে। সেখানে সেই অনুসারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করি। আলাদা এখানে কোনো দেখার বিষয় নেই। ধন্যবাদ। গাজীপুর 6 আসনে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে আপনার বিশেষ উদ্যোগ কি হবে? আসলে এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।
স্বাস্থ্য এবং শিক্ষা খাত। শিক্ষাকে জনাব তারেক রহমান 31 দফায় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। পাশাপাশি আপনি দেখবেন স্বাস্থ্য খাতে আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেটি আমরা ইউরোপে বা উন্নত দেশগুলোতে দেখতে পাবো, এবং এই ফ্যামিলি কার্ডের প্রধান থাকবেন পরিবারের গৃহিণী অর্থাৎ কর্ত্রী, এবং সেই কার্ডের মাধ্যমেই পুরো পরিবারের যেই স্বাস্থ্য খাতের বিষয়টি এটি আমরা নিশ্চিত করবো বলে, আমার দল নিশ্চিত করবে বলে ইনশাল্লাহ আমি মনে করি। পাশাপাশি শিক্ষা খাতেও অত্যন্ত সুযোগ্য সুদূর প্রসারী চিন্তা ভাবনা বিএনপির রয়েছে। আর ব্যক্তিগত পর্যায়ে যদি আমি বলেন, তাহলে আমি ছোট্ট একটি প্রয়াসের কথা বলতে পারি। সম্প্রতি আপনারা জানেন যে 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে সরকারিভাবে বৃত্তি পরীক্ষার যে বিধানটি চালু ছিল, এই বর্তমান সরকার সেটি বাতিল করে দিয়েছে। অর্থাৎ সরকারি বৃত্তি 5ম শ্রেণীতে এবং 8ম শ্রেণীতে শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে, আগে এটি ছিল না। অন্যান্য কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলের ছাত্ররাও অংশগ্রহণ করতে পারত। সেটি আন্দোলন সংগ্রামে আমি দেখেছি যে, যেহেতু আমিও স্কুলের সাথে জড়িত, আমারও 2টি স্কুলের সাথে আমি জড়িত রয়েছি এবং আমার বাবা প্রতিষ্ঠাতা ছিলেন, তা আমি তখন দেখলাম যে গার্জিয়ান, অভিভাবকরা এবং শিক্ষকরা সেটি নিয়ে আন্দোলন করছে। তো এটি সরকারের বিষয়, যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, সরকার গঠন করলে তখন বিএনপি কি করবে সেটা সুনির্দিষ্টভাবে 31 দফা উল্লেখ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার টঙ্গীতে আমি চেষ্টা করেছি বা এখনো চালিয়ে যাচ্ছি যে সেই বৃত্তিটা ব্যক্তিগত পর্যায়ে দেওয়া যায় কিনা। প্রতিটি থানায় এবং প্রতিটি ওয়ার্ডে একটি ফর্ম ছেড়ে আমি বৃত্তির ব্যবস্থা চালু করেছি। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বৃত্তি থেকে বাদ হয়ে গেছে, তাদের মধ্যে পরীক্ষার প্রতিযোগিতামূলক মেধা 1ম স্থান, 2য় স্থান, 3য় স্থান যারা অধিকার করবে, তাদেরকে একটি সার্টিফিকেট এবং একটি বিশেষ সম্মানের মাধ্যমে এই বৃত্তির যেই উদ্দীপনা, অর্থাৎ শিক্ষার্থীদের মাঝে উৎসাহটা, এটা ধরে রাখার জন্য এই কর্মসূচিটি আমি ব্যক্তিগতভাবে চালু করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর উদ্যোগের জন্য। পরবর্তী প্রশ্নে আমরা বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে দলীয় ঐক্য বিনষ্ট হয়েছে, সংগঠন আগের চাইতে অনেক দুর্বল হয়েছে, বিভিন্ন আলোচনা সমালোচনা মিডিয়াতে আছে এবং রাজনৈতিক অঙ্গনেও আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা আছে। তো দলীয় ঐক্য সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় অনুপ্রবেশ ঠেকাতে আপনি কি করবেন? এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 5ই আগস্টের পর থেকে বারবার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এবং আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ দল, এখানে নানান ধরনের নানান মতের লোকজন সংগঠনের সাথে জড়িত, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দলের নীতি এবং আদর্শের পরিপন্থী এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী এই ধরনের কোনো কার্যকলাপে যে সমস্ত নেতা কর্মী অথবা দলের পরিচয় দেওয়া দানকারী যারা জড়িত রয়েছেন, সারা বাংলাদেশে আমাদের দল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ব্যবস্থাই না, শুধু বহিষ্কারই না, বহিষ্কারের পরে অনেক জায়গায় তাদেরকে প্রশাসনকে অনুরোধ জানানো হচ্ছে তাদেরকে গ্রেফতার করার জন্য, এবং এরকম হয়েছেও কিছু কিছু জায়গায় সারা দেশেই। তো আমি বলবো এতটুকুই। এবং অনুপ্রবেশকারীদের যে আরেকটা বিষয় উল্লেখ করেছেন, অনুপ্রবেশকারীরা আসলে তারা সবসময় সুযোগ সন্ধানী, আমরা এই বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছি। অন্য দল থেকে তারা অন্তত বিএনপিতে ঢুকতে না পারে, এবং ঢুকলেও তারা যেন আমাদের মিটিং মিছিল আসতে না পারে, এবং তাদেরকে টার্গেট করে আমরা সেই ব্যবস্থাটুকু আমরা নিয়েছি। সম্প্রতি যে আমাদের প্রাথমিক সদস্য পূরণের যে বিষয়টি গত কিছুদিন আগে হয়ে গেছে, সেখানে আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছি যে কারা কারা আমাদের দলের প্রাথমিক সদস্য হতে পারবেন। এবং সেক্ষেত্রে আমরা আওয়ামী লীগের যারা মামলা রয়েছে বা বিতর্কিত এই টাইপের লোকজনকে আমরা একেবারেই এই তালিকা থেকে বাতিল করে রেখেছি ইনশাল্লাহ। স্পষ্ট, ধন্যবাদ। পরবর্তী যে প্রশ্নটি করতে চাই, এবং যে প্রশ্নটি অনেক আবেগের জায়গা জুড়ে এবং অনেকটা এই একটা বছর, বিগত 1 বছর জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যেই ভূমিকা না বললেই নয়, জুলাই গণঅভ্যুত্থানের পর যারা জুলাই যোদ্ধা আছেন এবং তরুণ প্রজন্মের যারা আছেন, তাদের কি আকাঙ্ক্ষা আছে বলে আপনি মনে করেন, এবং তাদের এই আকাঙ্ক্ষা পূরণে আপনি কেমন জনপ্রতিনিধি হতে চান
সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দিবেন। ধন্যবাদ। জুলাই 24শে জুলাই পরবর্তী যে জুলাই যোদ্ধারা রয়েছেন, অবশ্যই এই 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং পাশাপাশি বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হটাতে গিয়ে বিএনপি এবং অন্যান্য দলের যারা গুম খুন হয়েছেন, তাদের পরিবার নির্যাতিত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অবশ্যই বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ, এবং সকল দল মত নির্বিশেষে সকলের মত প্রকাশ করতে পারবে, এবং সকলে মিলে এই রাষ্ট্রকে একটি সুন্দরভাবে আগামীর বাংলাদেশ হিসাবে আগামী প্রজন্মের কাছে যাতে তুলে দেওয়া যায়, মানুষ আমরা যাতে গর্ব করে বলতে পারি, অথবা আগামী প্রজন্ম যাতে বলতে পারে যে না, আমাদের পূর্বসূরীরা একটি সুন্দর রাষ্ট্র আমাদেরকে দিয়ে গিয়েছে। সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশকে ভবিষ্যতে বিএনপি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং অন্যান্য যারা জুলাই যোদ্ধা রয়েছেন বা তরুণ নেতৃবৃন্দরা রয়েছেন, সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এবং আমাদের সকলের 1971 সালের যে স্বাধীনতার মূল স্পিরিট, সেটি অন্তত এই বর্তমান যে নির্বাচন আসছে, ফেব্রুয়ারি মাসের নির্বাচনে জনগণ তাদের মন মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাবে, এবং তার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী যে প্রশ্নটি করতে চাই, এতক্ষণ আমরা জানলাম আপনার কর্ম পরিকল্পনা এবং কর্ম উদ্দেশ্য নিয়ে। এখন যদি আমরা বলতে চাই যে বিগত আন্দোলন সংগ্রামে 5ই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে আপনার ভূমিকা কি ছিল? ধন্যবাদ। আসলে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি অত্যন্ত বিভীষিকাময় সময় গিয়েছে বাংলাদেশের সকল জনগণের জন্যই। আমরা যারা ভিন্ন দলের, অর্থাৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে প্রায় 8 মাসের উপরে জেল খেটেছি। 3বার আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমাকে প্রথম দফায় গ্রেফতার করে প্রায় 4 দিন গুম রাখা হয়েছিল। আমাকে গ্রেফতার করে 4 দিন পরে আমাকে কোর্টে উঠায় তারপরে আমাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে কাশিমপুরে আমি ছিলাম, এবং পরবর্তীতে আরেকটি মামলায় আমি আমাদের গাজীপুরের উন্নয়নের প্রতীক আলাদা অধ্যাপক এম এ মান্নান স্যারকে আপনারা জানেন, মিথ্যা মামলা দিয়ে 32 মাস ওনাকে কারাগারে রেখেছিল। তো মান্নান স্যারের সাথে আমাকেও 3টি মামলায় জড়িয়ে মামলা দেওয়া হয়েছিল। সেই মামলায় আমি প্রায় মাসাধিককাল গাজীপুর কারাগারে ছিলাম। তো আমরা আন্দোলন সংগ্রাম 5 তারিখের আগে কখনোই পিছপা হইনি। প্রতিটি আন্দোলন সংগ্রামেই আমরা ছিলাম। আমার বাড়িঘর হামলা করা হয়েছে, আমার স্কুল প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ঘুরিয়ে রাস্তা বড় করার নামে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 1 বছর স্কুল বন্ধ ছিল। আমার বাড়ির গেট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সহ টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগ অফিসের অপোজিটে সেটি দখল করে নিয়েছিল তৎকালীন এই গাজীপুরের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল তারা। তো 5 তারিখের পরে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশের জনগণ সেই বিভীষিকাময় পরিবেশ থেকে আমরা উত্তরণ ঘটেছে বলে আমি মনে করি। আর 5 তারিখের পরবর্তী সময়ে যখন একটি দেশ এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনা সরকার বিতাড়িত হয়, তখন সারা বাংলাদেশে তারা 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তাদের সব জায়গাতেই তাদের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসেছিল। তো 5 তারিখের পরে তখন আমরা বিশেষ করে পুলিশ প্রশাসন যেখানে নিষ্ক্রিয় ছিল, পুলিশ এবং অন্যান্য সংস্থার লোকজন ছাত্রদেরকে হত্যা করেছে, তারা তখন কিন্তু ল অ্যান্ড ফোর্স এজেন্সি তখন কাজ করে নাই। আর তারা আমাদেরকে হেল্প চাওয়ার পরে আমরা তাদেরকে থানায়, আমাদের স্বেচ্ছাসেবক ছাত্রদল যুবদল সকলকে নিয়ে আমরা থানা পাহারাদার ব্যবস্থা করেছি। পাশাপাশি আরেকটা খেয়াল করবেন যে বাংলাদেশের বর্তমান চালিকা শক্তি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এই খাতে আওয়ামী লীগ সরকার, পতিত আওয়ামী লীগ সরকার আপনার অরাজকতা তৈরি করার জন্য নানা ধরনের কূটকৌশল তারা করেছে। আমরা পালাক্রমে বিজিএম এর সাথে বসে
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি সহ আরো নেতৃবৃন্দ সহ বিজেপির সাথে বসে কমিটি করে গাজীপুর জোন ভিত্তিক আলাদা কমিটি করে তারপর সেখানে কোথায় কি হচ্ছে সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আমরা দিত, আমরা সে তাৎক্ষণিকভাবে আমাদের ভলান্টিয়ার টিম পাঠিয়ে আমরা সেগুলো রক্ষা করার চেষ্টা করেছি। তো এরপরে দেখবেন আপনার হিন্দুদের একটা ইস্যু আছে, জি, হিন্দুদেরকে এই আওয়ামী লীগ সরকার সবসময় ব্যবহার করেছে। যখন তারা এই 5ই আগস্টের পরে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল দেশ ছেড়ে, তখন তারা টার্গেট করেছিল হিন্দুদেরকে। হিন্দুদের দুর্গাপূজা বিভিন্ন পূজা তারা কেউ আক্রমণ করবে এবং এই তারা বিভিন্নভাবে তারা ভিডিও বানিয়ে বিভিন্ন দেশে প্রচার করবে যে এই যে এখন হিন্দুদের উপর সংখ্যালঘুর একটা ইস্যু দাঁড়া করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেক্টর বলেন, ল এনফোর্স এজেন্সি বলেন এবং এই যে সমস্ত হিন্দু ভাইরা ছিল তারাও আমাদের সমাজেরই অংশ বলে আমরা মনে করি। তাদের নিরাপত্তা বলেন, স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমরা এগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে এই কিছুদিন আগে দুর্গা পূজা গেছে, সেখানেও আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে তাদের সাথে ছিলাম। তাদের আর্থিক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান আমরা দিয়েছি। তো আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন ধরনের সমস্ত সামাজিক কর্মকাণ্ড আমরা চালিয়ে গেছি। এখন আমাদের ছাত্র দল, আমার সাথে আমার টঙ্গী পূর্ব থানা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সবাইকে নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। কারণ তিনি বলেছেন ঐক্য ঐক্য এবং ঐক্যই পারে আমাদের দলকে ইনশাল্লাহ আগামী দিনের একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যারা সারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা দেশনায়ক তারেক রহমানকে সামনে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশকে। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। তো সর্বশেষে গাজীপুর 6 আসনে সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনি এক লাইনে যদি আপনার বার্তা দিতেন। গাজীপুর 6 আসন টঙ্গী পূর্ব, পশ্চিম, গাছা এবং পুবাইলের 39 নম্বর ওয়ার্ডের জনগণের প্রতি আমার একটাই বার্তা থাকবে যে 1971 সাল বলেন, 1971, 1990 এবং বর্তমান 2024 তরুণরাই নেতৃত্ব দিয়েছিল। তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ নির্মাণ করতে। আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আগামীতে এই বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তরুণরাই আগামী বাংলাদেশ গঠন করবে ইনশাল্লাহ। এতে গিয়ে দেশনায়ক তারেক রহমান এই গাজীপুর 6 আসনে যাকেই নমিনেশন দেখ না কেন, আমার হাতে নমিনেশন ধানের শীষ তুলে দিলে ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে এগিয়ে যাব দেশনায়ক তারেক রহমানকে এই আসন উপহার দেওয়ার জন্য। যদি অন্য কোনো প্রার্থীকে ধানের শীষ উপহার দেওয়া হয়, প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আমরা সকলে মিলে এই আসন গাজীপুর 6 আসন দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। উপহার হিসেবে আমরা তার হাতে তুলে দেব। ধন্যবাদ। ধন্যবাদ গাজী সালাউদ্দিন সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। উনি মূল্যবান কথা বলেছেন এবং তার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। পরবর্তীতে আমরা আমাদের গাজীপুর 6 আসনে যেহেতু একাধিক প্রার্থী রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে, পরবর্তীতে আপনারা কার মতামত জানতে চান জনতার ইশতেহারে মতামত জানাবেন। আমরা অবশ্যই তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব এবং তার ভিশন এবং মিশন নিয়ে গাজীপুর 6 আসনের পরিকল্পনা নিয়ে কি জানতে চান আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। তো গাজী সালাউদ্দিন সাহেব, আপনি অনেকগুলো প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন এবং স্পষ্ট উত্তর দিয়েছেন। তো পরিশেষে আমরা যে প্রশ্নটা আপনাকে করতে চাই, বিগত আন্দোলন সংগ্রামের আগে বা এই গণঅভ্যুত্থানের আগে এবং পরবর্তী সময়ে আন্দোলনে আপনার সত্যিকার ভূমিকা কি ছিল এবং আপনি বিগত এই ফ্যাসিস্টবাদ সরকারের এই 16-17 বছরের আমলে নির্যাতন হয়েছিলেন কিনা বা সেটা কিরকম ছিল, সেই ক্ষেত্রে একটু বলতেন যদি। ধন্যবাদ। আসলে আমরা রাজনৈতিক কর্মী। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইচ্ছে করলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে যোগ দিতে পারতেন। তিনি বিভিন্নভাবেই বিএনপিকে সুযোগ দিয়েছিলেন সংসদে যাওয়ার জন্য, কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সুযোগ গ্রহণ করেননি। তিনি বারবার বলেছেন এদেশের মানুষের ভোটের অধিকার এবং মানুষের
কথা বলার অধিকার, মৌলিক যে সমস্ত অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এবং সেই ধারাবাহিকতা থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে 17টি মামলার আসামি ছিলাম। এর মধ্যে আমি 3বার কারাবরণ করেছি। 2018 সালের 24শে অক্টোবর আমাকে গ্রেপ্তার করা হয় এবং আমি 4 দিন গুম রাখার পর আমাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। প্রথমে কোর্টে তোলা হয় 4 দিন পরে, তারপর আমাকে সেখান থেকে কেরানীগঞ্জে পাঠানো হয়। পরবর্তীতে গাজীপুরের বাটি মানুষের নেতা আলহাজ অধ্যাপক এম এ মান্নান স্যার তার 2013 সালে যখন তিনি মেয়র নির্বাচিত হন বাংলাদেশের সর্বোচ্চ ভোটে, সেই আক্রোশ থেকে পতিত সরকারের দোসররা, গাজীপুরের হাসিনার সেই দোসররা তাকে একে একে 32টি মামলা দিয়ে তাকে প্রায় 3 বছরের অধিক সময় কারাগারে রেখেছিল। তো অধ্যাপক এম এ মান্নান স্যারের সাথে আমাকেও 3-4টি মামলায় আসামি করা হয়েছে। আমি সেই মামলায়ও জেল কেটেছি। এছাড়া কাশিমপুর কারাগারে আমি দীর্ঘ 4.5 মাস কারারুদ্ধ ছিলাম। আমার ব্যক্তিগতভাবে আমি যে স্কুল প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে রয়েছি বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, আমার বাবা ছিলেন আল্লাহ চাঁদগঞ্জ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা। তো তার বর্তমানে আমি দায়িত্ব পালন করছি। এই স্কুলটিকে তারা বন্ধ করে দিয়েছিল, রাস্তা বড় করার নাম দিয়ে পুরো স্কুলটি তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বাবার পৈতৃক সম্পত্তিতে যে মার্কেট করা হয়েছিল, এই গাজীপুর এর আওয়ামী লীগ তৎকালীন যারা হাসিনার ফ্যাসিস্ট সরকারের দোসর, তারা সেই ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট দখল করে নিয়েছিল। তো অত্যাচার, জুলুম, নির্যাতন ব্যক্তিগতভাবে আমি এগুলো কিছুই মনে করছি না। এই কারণ আমাদের চাইতে অনেক বেশি অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন এই দেশের সাধারণ মানুষ। এদেশের মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার স্বামীর স্মৃতি বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দিয়ে দেওয়া হয়েছে। তার ছোট ছেলে মারা গিয়েছেন, দেশনায়ক তারেক রহমান তার ছোট ভাইকে দেশে রেখে গিয়েছিলেন, কিন্তু তিনি জানাজাও করতে পারেন না। তো এরকম অসংখ্য মানুষ রয়েছে। ইলিয়াস আলী, আপনারা জানেন, চৌধুরী আলম, এরকম গুম করে দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে। তো আমি বলবো এইটুকুই যে 5 তারিখের আগে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এর লক্ষ লক্ষ নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে। তার বিনিময়ে পরবর্তীতে এই আন্দোলন সংগ্রামের যেই 5 তারিখের যে ফল আমরা হাতে পেয়েছি, এটি একদিনে তৈরি হয়নি। সমস্ত দেশ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে এই 5ই আগস্ট এর উৎপত্তি হয়েছে। আর 5ই আগস্টের পরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিগত হাসিনা সরকারের আমলে সর্বত্রই তাদের প্রেতাত্মারা ঘাপটি মেরেছিল। প্রশাসনকে আমরা সহায়তা করেছি, যেখানে ল অ্যান্ড ফোর্স এজেন্সি হাসিনার আজ্ঞাবহ হয়েছিল, তারা ভয়ে রাজপথে অথবা তাদের আইনানুগ যে কাজ করা দরকার সেটি করতে পারেনি। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে থানা পাহারা দিয়েছি, বলেছি ভয়টাই আপনার কাজ করেন যাতে কোনো হামলা না হয়। এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য শেখ হাসিনার যারা রয়েছে বিভিন্ন সেক্টরে, বিদেশ থেকে তারা ষড়যন্ত্র করে গার্মেন্টস সেক্টর বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলেন, এখানে অরাজকতা সৃষ্টি করেছিল। বিজিএম এর সাথে মিটিং করে আমাদের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক এমনজুল করিম রনি সহ আমাদের টঙ্গী থানা নেতৃবৃন্দ, সমস্ত 8টি থানা নেতৃবৃন্দ আমরা সমন্বয় করে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ আমরা মনে করি এটি রাষ্ট্রীয় সম্পদ, এটি দেশের সম্পদ, এটির যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। আপনি খেয়াল করবেন আরেকটি বিষয় অত্যন্ত স্পর্শকাতর, 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগ সরকার হিন্দুদের উপরে আক্রমণ করার, চোরাগোপ্তা হামলা করার, তাদের মন্দির মসজিদ পূজার মধ্যে আক্রমণ করে একটি জাতীয় ইস্যু অর্থাৎ আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করেছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার টিম তৈরি করে তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি। গত বছরও আমাদের মহানগরের পক্ষ থেকে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে। এবছর আমাদের থানা এবং আমি ব্যক্তিগতভাবে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, তাদেরকে নিরাপত্তা প্রদান করার চেষ্টা করেছি, তাদেরকে সহায়তা উপহার দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তুলে দিয়েছি। তো এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের যে সমস্ত সামাজিক কর্মকাণ্ডমূলক
বিষয়গুলো রয়েছে, এগুলোতে আমরা এখনো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে। আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষ সর্বোচ্চ তাদের ত্যাগ স্বীকার করেছে। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে 5ই আগস্টের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের জনগণ। আমরাও সেই বিশ্বাসী হয়ে জনগণের সাথে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, আপনি নবগঠিত গাজীপুর 6 আসন, এই আসনের জনগণের উদ্দেশ্যে যদি আপনি আপনার বার্তা দিতেন। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের আপনারা জানেন যে 5টি আসন ছিল, গাজীপুর 2 আসন ভেঙে একটি নবগঠিত আসন হয়েছে। টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা এবং পুবাইল থানার 39 নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর 6 গঠিত হয়েছে। প্রিয় গাজীপুর 6 আসনের ভোটার এবং এলাকাবাসী, আমি শুধু সংক্ষেপে একটি কথাই বলবো। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এবং সেই ধারাবাহিকতায় 2024 সালের যেই আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, তরুণরাই নেতৃত্ব দিয়েছে, তরুণরাই এই দেশকে বারবার বিপদমুক্ত করেছে। আমি শুধু এটুকুই বলবো যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই গাজীপুর 6 আসন তরুণরা সকলে মিলে মিশে যার হাতে নমিনেশন দেবেন দেশনায়ক তারেক রহমান, তরুণরাই পারবে, তরুণরাই পেরেছে। আগামী দিনে এই বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আপনাদের কাঙ্ক্ষিত গাজীপুর 6 ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, তার সাথে মিলে আমরা এই গাজীপুর 6 আসন তাকে উপহার হিসেবে দিতে পারবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ সকলকে। কেটে দেন।